ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। গত 3 দিনে ইয়েলোস্টোন আমাকে এমন সব মুহূর্ত উপহার দিয়েছে যা জীবনে কোনোদিন ভুলতে পারবো না। লোয়ার গাইজার বেসিনের ফুটন্ত মাটির গন্ধ, মিডওয়ের রঙিন গ্র্যান্ড প্রিজমাটিকের আগুনের মতো নীল কমলা রং, আর আপার গাইজারের ওল্ড ফেটফুলে সে আকাশ ছুঁয়ে ওঠা বিস্ফোরণ, প্রতিটা মুহূর্ত ছিল অবিশ্বাস্য। ইয়েলোস্টোন লেকের শান্ত নীল জল আর গ্র্যান্ড টিটানের দাঁড়িয়ে থাকা তীক্ষ্ণ পর্বতশ্রেণী যেন প্রকৃতির শক্তি আর সৌন্দর্যের একসঙ্গে বেঁচে থাকার গল্প বলেছে। আজ 4র্থ দিন, এই অসাধারণ যাত্রার শেষ দিন। চলুন ইয়েলোস্টোনের আরও কিছু লুকোনো সৌন্দর্য আবিষ্কার করি আর এই মহাকাব্যিক ট্রিপটাকে এক স্মরণীয় পরিসমাপ্তি দিই। গুড মর্নিং। আজকে ডে 4 বলা যায়। আজকে আমাদের ঘোরার লাস্ট দিন। কালকে আমরা ফিরে যাচ্ছি আবার পিটসবার্গে। তো যাওয়ার আগে আজকে লাস্ট দিন, ইয়েলোস্টোন যতটা পারবো আরও এক্সপ্লোর করে নেব। এখন যাচ্ছি হচ্ছে ফেরি ফলস পার্কিংয়ের দিকে, যেখান থেকে গ্র্যান্ড প্রিজমাটিক ওভারলুকের ট্রেলটা স্টার্ট হয়। তো দেখি, এখন বাজে হচ্ছে সকাল 10টা। অলরেডি আমরা ঢুকে গেছি ওয়েস্ট গেট দিয়ে। এখন ওখান থেকে পৌঁছে আপনাদের দেখাবো যে গ্র্যান্ড প্রিজমাটিকের ট্রেলটা কীরকম, আপনারা সবাই ট্রেলটা করতে পারবেন কি পারবেন না, কীরকম এলিভেশন রয়েছে, প্লাস কতক্ষণ সময় লাগে, আর উপর থেকে ডেফিনেটলি ভিউটা তো দেখাবো। চলুন আজকের দিনটা ঘুরে দেখি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। এখন বাজে হচ্ছে সকাল 10:15। আমরা জাস্ট এই 5 মিনিট হলো ট্রেনটা স্টার্ট করলাম। আপনাদেরকে দেখাবো পুরো রাস্তাটা কেমন, এবং মোটামুটি আমাদের মতো নর্মাল যারা ট্যুরিস্ট তাদের কতক্ষণ লাগে এই ট্রেনটা চড়তে। পার্কিং লট থেকে ট্রেল স্টার্ট হলো। 1.6 মাইলের ট্রেল। আপাতত স্টার্টিংয়ে একদম প্লেন ফ্ল্যাট রোড। সুন্দর নদীর পাড় দিয়ে একটা ট্রেল চলেছে। সামনে একটা ব্রিজ, ওই ব্রিজটা ক্রস করতে হবে। ব্রিজটা ক্রস করছি, নদীটাকে কুসুমতে এটা মেডিসন রিভারই, ফায়ার হল আরো আগে। এটা মেডিসন রিভার ক্রস করে এগিয়ে যাচ্ছি। এখনো ট্রেলটা মোটামুটি ফ্ল্যাট, কোনো এলিভেশন নেই। এখনো মোটামুটি প্লেন রোড, এই বলা যায় ধরে নিন ম্যাক্সিমাম 3 ডিগ্রি 4 ডিগ্রি এলিভেশন রয়েছে। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে গ্র্যান্ড লুপ রোড। এবার সামান্য এলিভেশন স্টার্ট। এই জাংশন পয়েন্টটা, এখান থেকে স্ট্রেট চলে যাচ্ছে ফেরি ফলস, আর বামে যাবো বাদিকে, সেটা হচ্ছে গ্র্যান্ড প্রিজমাটিক ওভারলুক। এখান থেকে এলিভেশন স্টার্ট। চলো একটু দম নেওয়ার জন্য দাঁড়ালাম, কিন্তু একদম আমরা হেসে গেছি। এই যে লোক দাঁড়িয়ে আছে সব উপরে, এখানটায় আমরা যাব। মোটামুটি ননস্টপই হেঁটে আসলাম। হাই এলিভেশন আছে একটুখানি, বাট ঠিক আছে, আসা যায়। যাদের পায়ের সমস্যা আছে তারা না আসলেই ভালো, বাট আমাদের মতো লোকজন যারা নর্মাল আর কি, ভেতো বাঙালি, আসতেই পারেন, চাপ নেই। একটু হাঁপাবেন, জল খাবেন, আস্তে আস্তে উঠে যাবেন, কোনো চাপ নেই। চলুন উপরে যাওয়া যায়। আর অল্প একটু, আর একটা মোড় ঘুরতে হবে। ওইখানটা দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম, এই উঠে আসলাম উপরে। এখানে অবজারভেশন দেখ করা আছে, দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন। চলুন দেখি, যার জন্য এতটা কষ্ট করে পুরোটা।
সত্যি আশা কিন্তু সার্থক, এতটা ট্রেল করে। কালারটা দেখতে পাচ্ছেন তো, অসাধারণ। গ্র্যান্ড প্রিজমেটিক স্প্রিং হলো ইউএসের সবথেকে বড় হট স্প্রিং এবং পৃথিবীর মধ্যে তৃতীয়। এর ব্যাস প্রায় 370 ফুট। এর নীল, কমলা আর গ্রিন কালারগুলো আসে হিট লাভিং থার্মোফাইলসের থেকে। এখানে জলের তাপমাত্রা 160 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠে। বেশ কিছুক্ষণ সময় উপরে কাটিয়ে এবার নেমে যাচ্ছি আবার ট্রেল দিয়ে। অসাধারণ। ওই ট্রেলের অভিজ্ঞতা না থাকলেও আসতেই পারেন, কোনো অসুবিধা নেই। এমন কিছু চড়াই ব্যাপারটা নয়। প্রথমে ওঠার সময় একটা দুটো বাঁকে হয়, একটু দাঁড়িয়ে নেবেন আর তারপর আস্তে আস্তে উঠে যাবেন। বেশিটা নয়, একদমই অল্প। আমার মনে হয় না 1.6 মাইল, আমার মনে হয় 1.6 মাইল টু অ্যান্ড ফ্রো, মানে রাউন্ড ট্রিপ 1.6 মাইল। হার্ডলি হয়তো কত 0.8 মাইলের মতো হবে ডিস্টেন্সটা, এবং ম্যাক্সিমামটাই ফ্ল্যাট গ্রাউন্ড। 2-3টে বাকি আছে একটুখানি চড়াই, এছাড়া একদমই ফ্ল্যাট। তো ডেফিনেটলি আসবেন। গ্র্যান্ড প্রিজমেটিক উপর থেকে না দেখলে কিন্তু ভাল লাগবে না, কেননা অনেক কিছু দূর থেকে দেখতে ভাল লাগে, বিশেষ করে কাছের থেকে দেখার থেকে। অলমোস্ট পৌঁছে গেছি পার্কিংয়ের কাছে। আমরা স্টার্ট করেছিলাম 11টা নাগাদ, 11টা 10 নাগাদ, আর নেমে আসলাম এখন বাজে কটা, 12টা, মানে ঘন্টাখানিক, আধ ঘন্টা বা 40 মিনিটের মতো যেতে, 20 মিনিটের মতো ব্যাক করতে। এসে পৌঁছালাম ওল্ড ফেথফুলের কাছে। ট্রাভেল আনজিপ মানে হচ্ছে একটুখানি রুট ভেঙে ঘোরাঘুরি করা। আমরা ওল্ড ফেথফুল অলরেডি একবার দেখে গেছি, সেদিনকে গ্র্যান্ড গাইজারের ইরাপশনটা দেখা হয়নি। তো আমাদের কাছে যেহেতু অ্যাম্পেল টাইম আছে, ভাবলাম এই ইয়ের থেকে বেরিয়ে, গ্র্যান্ড প্রিজমেটিক থেকে বেরিয়ে মাত্র 5-6 মাইল, কেন দেখবো না, সময় এখন আছে। চলে এলাম পার্কিংয়ে, গাড়িটা পার্ক করলাম। এখন একটু ওয়াশরুমে যাবো একটু। এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, ওখানে দেখি কী খাওয়া দাওয়া পাওয়া যায়। খাওয়া দাওয়া করবো, সকাল আছে, একটু একটা বড় ব্রেকফাস্ট করা হয়নি, তো চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছিলাম। একটু টেকফাস্ট করে গ্র্যান্ড গাইজারের ইরাপশনটা দেখবো। 1:55 মনে হয় আছে, দেখতে হবে একবার টাইমিংটা। আচ্ছা, এখানে একটা অ্যাপ আছে, ওখানে টাইমিংগুলো দেখায়, প্লাস যেগুলোতে একটা টোল ফ্রি নাম্বারও আছে, ওখানে কল করলে পরেও টাইমিংগুলো বলে দেয়। ওয়াশরুম ইউজ করলাম করে একটুখানি একটা আইসক্রিম নিয়ে নিলাম, চকলেট আইসক্রিম, আমার ফেভারিট। নিয়ে এখন হাঁটতে যাচ্ছি ইয়ের দিকে, গ্র্যান্ড গাইজারের দিকে। এখন বাজে হচ্ছে 1:15, 1:15টার সময় ইরাপশন আছে, ওটা দেখবো। তো ওই জন্য এখন খাওয়ার টাইম নেই, খেতে গেলে সময় চলে যাবে। এখন তারপরে 1:36 আছে আবার ওল্ড ফেথফুল। অলরেডি দেখেছি, তবু আজকে আবার দেখবো কি যায়। 2বার দেখেছি, হ্যাঁ সেদিনকে, আজকে 3য় হবে। এনিওয়েজ, আজকে ওই গ্র্যান্ড আর ওল্ড ফেথফুল দেখবো, দেখে আবার এখানে ব্যাক করবো, করে একটু লাঞ্চ করবো। এখন বেশ ওয়েদারটা ছায়া আছে, আইসক্রিম খেতে খেতে একটা ছোট্ট হাঁটা, এখান থেকে অল্প একটু 5-7 মিনিট লাগবে, হাঁটতে যাচ্ছি। দারুণ লাগছে, ওয়েদারটা দারুণ, চারদিকটাও সুন্দর সবুজ। 2 দিন আগে বৃষ্টি হয়েছে বলে পুরো গাছগুলো সতেজ হয়ে রয়েছে। চলুন আর বক না করে আইসক্রিমটা এনজয় করি, নইলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আইসক্রিমটা। আর একটা মজার কথা, প্রচুর লোক এখানে জগিং করছে, এখানে অনেকে ওয়াকিং করছে, হাতে ফিটনেস ব্যান্ড পরা, কারণ ক্যালোরি বার্ন করছে। আর আমরা চকলেট আইসক্রিম দিয়ে ক্যালোরি আর্ন করছি। যে যেরকমভাবে এনজয় করতে পারে। চলুন যাওয়া যাক। মেইন সবকটা গাইজারের পাশেই বেঞ্চ রাখা আছে। হ্যাঁ, এইটা খুব, শুধু গাইজারের পাশেও নয়, এমনি রাস্তার পাশে আপনি দেখুন না, সাইডে প্রচুর বেঞ্চ। যদি আপনার হাঁটতে মনে হয় যে একটু বসবেন বা চারপাশটা দেখবেন বা হাঁপিয়ে গিয়েও বসবেন, যথেষ্ট জায়গা আছে। এবং
না এটা লায়ন না, এটা এটা হচ্ছে তোর ওই কী বলে না সে কী বলছে ফোর্ট না জাতীয় একটা কী নাম ছিল, অনেক অনেক নাম। যাই হোক, ভালোই ঘুরছি, আপনাদেরকেও দেখাচ্ছি চারপাশটা। বলুন কেমন লাগছে আমাদের চ্যানেলে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, আমেরিকার ফার্স্ট ন্যাশনাল পার্ক। জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করবেন অবশ্যই। পৌঁছে গেলাম গ্র্যান্ড গাইজার বেসিনের সামনে, বসে আছি এখন বেঞ্চে। এখন বাজে হচ্ছে 1:04, 1:15 আছে, 1:15 হওয়ার কথা, এখনো এখন বাজে 1:33, এখনো হয়নি। এটা প্রেডিকশন টাইমটা অতটা পারফেক্ট হয় না, এগুলো মোটামুটি 135 মিনিট এদিক ওদিক দেওয়া রয়েছে সাইটে। তার মানে 1:15 টাইম দেওয়া মানে 1:15 হবে এক্স্যাক্টলি। এটা টিভি শোয়ের মতো নয়, এটা একটা প্রেডিক্টেড টাইম, তা প্লাস মাইনাস দেওয়া থাকে। ওল্ড ফেথফুলের ক্ষেত্রে যেমন টাইমিংটা একদম মোটামুটি অ্যাকুরেট হয়, কিন্তু এগুলোর ক্ষেত্রে একটুখানি টাইমিংয়ে প্লাস মাইনাস থাকে। চলুন ওয়েট করি, দেখা যাক কতক্ষণে হয়। এখন বাজে হচ্ছে 2:30 দুপুর, এখনও বসে আছি গ্র্যান্ড গাইজারের সামনে। আমি জানি না লাস্ট কবে আমি এরকম কোনো একটা কিছু দেখার জন্য এতক্ষণ বসেছিলাম। Last mind blowing. গ্র্যান্ড গাইজার হলো ওয়ার্ল্ডস মোস্ট প্রেডিক্টেবল মেজর গাইজার। এর ইরাপশন 150 থেকে 200 ফুট পর্যন্ত ওঠে। পিওর জিওথার্মাল পাওয়ার চোখের সামনে উইটনেস করা যায়। দূরে ওল্ড ফেথফুল স্টার্ট হয়ে গেছে। এখন লাঞ্চ করব, প্রচণ্ড খিদে পেয়েছে, আইসক্রিম খেয়ে বেশিক্ষণ সার্ভাইভ করা যায় না। এই ওল্ড ফেথফুলের সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে, গ্যাস স্টেশনটা ঠিক পাশেই। ওখান থেকে আজকে নিয়ে নিলাম লাঞ্চ, বাফেলো স্টাইল চিকেন স্যান্ডউইচ, তার সঙ্গে নিয়ে নিলাম একটা কোল্ড ড্রিঙ্কস। এই হচ্ছে আমাদের খাবার আজকের। চলুন খাবারটা এনজয় করি। খুব সুন্দর, বেশ একটা গিফট শপ রয়েছে, আইসক্রিম পার্লার রয়েছে, এবং তার সঙ্গে এই লাঞ্চের কিছু স্যান্ডউইচ কনভিনিয়েন্ট। খেয়ে দিয়ে নিই, খেয়ে বলছি টেস্টটা কেমন, আর তারপরে এখান থেকে বেরিয়ে যাবো ক্যানিয়নের দিকে। ফ্রেঞ্চ ফ্রাইসটা ভালোই, একটু অন্যরকমের। ফ্রেঞ্চ ফ্রাইস যেরকম জেনারেলি শেপের হয়, তার থেকে একটু অন্যরকম। ইয়া, থ্যাংক ইউ। কত করে পড়লো এটা? 17 টাকা না 18 টাকা, প্রায় $18। কোল্ড ড্রিঙ্কসটা হচ্ছে $5 মতো। সকালবেলা আইসক্রিমটা খেয়েছিলাম $7.5 মতো, 7.49। তো ভালোই, এখন অব্দি ফ্রেঞ্চ ফ্রাইসটা খুব ভালো লাগছে। বার্গারটা অনি টেস্ট করছে, করে বলুক কেমন কেমন। হ্যালো, প্রচুর চিজ হলো আজকে আমার। আমি ল্যাকটোজ ইনটলারেন্ট, চিজ খেলে পরে আমার সমস্যা, আর বাইরে বেরিয়ে আর কী করা যাবে, ওষুধ খেয়ে নেবো।
তো আমরা লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে গেলাম ওল্ড ফেথফুলের ওখান থেকে। এখন যাচ্ছি ইয়েলোস্টোন ক্যানিয়নের দিকে, গ্র্যান্ড ক্যানিয়নের দিকে। ইয়েলোস্টোন গ্র্যান্ড ক্যানিয়নে যাওয়ার ওল্ড ফেথফুল থেকে দুটো রাস্তা আছে। একটা যেটা দিয়ে আমরা রোজ আসি, মানে যেটা ওই মিডওয়ে গাইজার বেসিনের ওখান থেকে গ্র্যান্ড প্রিজমাটিকের সামনে দিয়ে গিয়ে, তারপরে ফাউন্টেন পেন পটের ওখান থেকে গিয়ে আবার ওই যে জাংশনটা থেকে আমরা রোজ রাইট টার্ন নিই, ওখান দিয়ে সোজা চলে গেলে কিছু দূর যাওয়ার পর আবার রাইট টার্ন নিলে পরে গ্র্যান্ড ক্যানিয়ন পড়বে। অথবা আরেকটা আছে যেটা হচ্ছে এই ওয়েস্ট থামের দিক দিয়ে, ওয়েস্ট থাম ইয়েলোস্টোন লেক হয়ে ওইটা আবার এরকম রাউন্ড করে আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন হয়ে ঢুকবে। তো আমি ঠিক করলাম যে ওয়েস্ট থামের দিক দিয়ে যাই, কেন ওয়েস্ট থামের রাস্তাটা অত্যন্ত সুন্দর, কারণ পুরোটা ওই লেকের পাশ দিয়ে এবং চারপাশের সিনারিটাও খুব সুন্দর। তো আমরা এখন যাচ্ছি ওয়েস্ট থামের দিক দিয়ে গ্র্যান্ড ক্যানিয়নের দিকে। আর্টিস্টিক পয়েন্ট হচ্ছে আমাদের লাস্ট স্টপ। ইয়েলোস্টোন লেককে ডান দিকে রেখে আমাদের গাড়ি ছুটে চললো আমাদের পরবর্তী গন্তব্য গ্র্যান্ড ক্যানিয়ন ইয়েলোস্টোনের দিকে। কিন্তু পথে তখনও আমাদের জন্য অনেক সারপ্রাইজ এলিমেন্ট ওয়েট করছিল। চলুন দেখাই আপনাদের সারপ্রাইজগুলো। চলতে চলতে পথের পাশে একটা জায়গায় দাঁড়ালাম। এটা ইয়েলোস্টোন লেকের একদম পাশে একটা জায়গা। তো জায়গাটা দাঁড়ানোর কারণটা আপনাদের দেখাচ্ছি। পিট স্টপ থেকে নেমেই এরকম একটা জায়গা না দাঁড়ালেই নয়। হাইওয়ে 20-র উপরে জায়গাটা দেখুন। লেকের মাঝখানে একটা ছোট্ট সরু ল্যান্ড এরিয়া, যেটা দিয়ে সোজা আপনি লেকের মাঝামাঝি পুরো হেঁটে যেতে পারবেন। এপাশেও লেক, এপাশেও লেক, মাঝখানে এটা একটা সরু চড়ার মতো জায়গা। দেখুন আরেকজনের আনন্দ। দারুণ, অনেকটা হেঁটে যাওয়া যায়, একদম প্লেন একটা চর। ওই দূরে গ্র্যান্ড টিটান দেখতে পাওয়া যাচ্ছে। অসাধারণ জায়গাটা। ট্রাভেল আনজিপটা আপনাদের একটা নতুন জায়গার হদিশ দিই। ওয়েস্ট থাম বেসিন থেকে বেরোনোর পরে যখন হাইওয়ে 20-তে উঠবেন, লেকটা যখন শুরু হবে তার কিছুক্ষণ পরে একটু খেয়াল রাখবেন, লেকের মধ্যেই দেখবেন এরকম একটা সরু চড়ার মতো ঢুকে গেছে, যেখান থেকে রাস্তাটা একটা টার্ন নিচ্ছে। ওখানে পাশে পুল ওভারে গাড়িটাকে দাঁড় করিয়ে এই জায়গাটা আসুন। মনে হয় না খুব একটা বেশি লোকজন এখানে আসে, কারণ এই মুহূর্তে আমি আর অনিবাদ দিয়ে এখানে আর কেউ নেই। দারুণ জায়গাটা, একদমই সেফ। আমার মনে হয় না এখানকার মাটিটাতে কোনো সমস্যা আছে। খুব সেফ জায়গা, আরামসে এখানে আসতে পারেন, খুব ভালো লাগবে। সামনে গ্র্যান্ড টিটান পাহাড়টা দেখা যাচ্ছে, আর লেকের এই ঢেউয়ের আওয়াজ। পুরো নির্জন একটা চর, পুরো ওয়ালপেপারের মতো লাগছে পুরো জায়গাটা। ডেফিনেটলি 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 রেকমেন্ডেড। একটুখানি আসবেন, এখানটা 5-10 মিনিট দাঁড়াবেন, এই স্মৃতিটাকে সারা জীবনের জন্য সঙ্গে করে রেখে দেবেন। এইটা ভোলার নয়। মনে তো হচ্ছে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকি চুপচাপ আর ঢেউ গুনি, কিন্তু সময়কে সম্মান দিয়ে এগিয়ে যেতে হবে আমাদের পরের গন্তব্যের দিকে। যাওয়ার আগে আরও 1-2 মিনিট দাঁড়িয়ে যাই, আপনারাও দেখুন, এনজয় করুন ভিউটা।
miles, turn right onto US 20. রাস্তায় যেতে যেতে আরেকটা পয়েন্ট দেখতে পেলাম, গার্ল পয়েন্ট ড্রাইভ বলে। পুরো লেকের মাঝখান দিয়ে একটা রাস্তা, দুদিকে লেক, মাঝখান দিয়ে একটা ড্রাইভ। চলুন করে দেখে আসি কিরকম, অসাধারণ। ট্রাভেল আনজিট মানে এরকম আনকরা সমস্ত জায়গা, আনপ্ল্যান সমস্ত জার্নি। বিশেষ করে এইবারের ট্রিপটা তো একদম তাই। হাতে প্রচুর সময় রেখেছি এবং কোনো প্ল্যান নেই স্পেসিফিক, যেরকম মনে হচ্ছে, যেদিকে মনে হচ্ছে ঘুরে যাচ্ছে। পুরো লেকটার মাঝখান দিয়ে একটা বা পাশ দিয়ে একটা রাস্তা, বলা যায় মাঝখান দিয়ে, দুপাশেই লেকের অংশ। সূর্য ধীরে ধীরে পশ্চিম দিগন্তে নেমে আসছে। এক শান্ত, নিরিবিলি, স্নিগ্ধ পরিবেশের মধ্যে বেশ কিছুটা সময় কাটালাম এইখানটাতে। লেকের ধারে কিছুক্ষণ শান্তভাবে সময় কাটালাম। প্রচুর লোকাল লোকের এখানে ফিশিং করছে, বাচ্চা কাচ্চারা। আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। আজ কিন্তু আমরা প্রচুর হরিণ এবং বাইসন দেখেছি রাস্তায়। আজকে কিন্তু বন্যপ্রাণী আমাদের সঙ্গে দেখা দিয়েছে বারে বারে। এসে পৌঁছালাম মাড ভলক্যানো। এটা আমাদের লিস্টে ছিল না, কিন্তু এই রুটের উপরে মাড ভলক্যানো পড়বে আমার আইডিয়া ছিল না। যাই হোক, আরেকটা স্টপ আজকের ক্যানিয়ন যাওয়ার আগে, সেটা হলো মাড ভলক্যানো। চলুন দেখি। এখানে মাটিতে অ্যাসিডের পরিমাণটা খুব বেশি, ওই জন্য মাড ফর্মেশন হচ্ছে। দাঁড়িয়ে আছি ড্রাগন মাউথ স্প্রিংয়ের সামনে। ঠিক ড্রাগনের মুখ থেকে যেমন ধোঁয়া বেরোয়, সেই নামের অনুযায়ী এটার নাম দেওয়া ড্রাগন মাউথ স্প্রিং। এসে পৌঁছালাম আজকের গন্তব্যের লাস্ট স্টপ, আর্টিস্টিক পয়েন্ট, গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইয়েলোস্টোন। গ্র্যান্ড ক্যানিয়নের তো অ্যাকচুয়াল যে গ্র্যান্ড ক্যানিয়ন ওয়েস্ট স্ট্রিম আপনাদেরকে দেখিয়েছি, এটা ইয়েলোস্টোনের গ্র্যান্ড ক্যানিয়ন। চলুন দেখে আসি। পাহাড়ের চূড়াগুলো আর্টিস্টের ব্রাশের মাথার মতো ছুঁচলো বলে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে আর্টিস্টিক পয়েন্ট। আর্টিস্টিক পয়েন্ট থেকে ইয়েলোস্টোন গ্র্যান্ড ক্যানিয়নের প্রায় 1000 ফুট গভীর কালারফুল ক্যানিয়ন দেখতে পাওয়া যায়।
এর পাওয়ারফুল লোয়ার ফলস আর ইয়েলো পিঙ্ক রকের লেয়ার পুরো ভ্যালিটাকে এক আলাদা মাত্রা দেয়। তো এই ছিল আমাদের ইয়েলোস্টোনের জার্নি। আর্টিস্টিক পয়েন্ট দিয়ে শেষ হলো আমাদের ইয়েলোস্টোন ঘোরা। এবার ফিরে যাব আমাদের এয়ারবিএনবি, এখান থেকে 1 ঘন্টার মতো লাগবে। আর কালকে ফিরে যাব পিটসবার্গ, আবার রেগুলার লাইফ। পরের জার্নির আগে এই গল্পটা এখানেই শেষ করলাম। আমাদের ট্রিপ ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন যে কী ভালো লাগলো, কোনটা ভালো লাগলো না, আর কি জানতে চান। কালকে বাড়ি ফেরার সময় ডেফিনেটলি আবার ভিডিও করব ফেরার রাস্তাটা, বাট ওই সেম বোজম্যান, মিনিয়াপলিস হয়ে পিটসবার্গ সেম রুটে আমরা ফেরত যাব। চলুন বেরিয়ে পড়ি। যাত্রার শুরুটা আর শেষটা মোটামুটি একই রকমভাবে হচ্ছে। যেদিন এসছিলাম সেদিনকে বৃষ্টি, আর এই আমাদের লাস্ট পয়েন্ট, আর্টিস্টিক পয়েন্ট। 2.3 miles, turn left onto Norris Canyon Road. লাস্ট পয়েন্ট আর্টিস্টিক পয়েন্ট আমাদের দেখা হয়ে গেল, আর শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। এই কদিন প্রকৃতি আমাদেরকে যথেষ্ট সঙ্গ দিয়েছে, দারুণ ওয়েদার দিয়ে। আবার বৃষ্টি, আর আমরা ছাড়ছি ইয়েলোস্টোন। ছাড়বো কালকে সকালবেলা, তবুও ইয়েলোস্টোন পার্কের ভিতরে এই আমাদের লাস্ট ড্রাইভ। গুড মর্নিং, আজকে ডে 5, আমাদের বাড়ি ফেরার দিন। আমরা বেরিয়ে গেছি চেক আউট করে 10:30 নাগাদ। এখন বাজে হচ্ছে 11টা, আধ ঘন্টা। আমরা বাড়ি ফেরার রাস্তার উপরেই রয়েছি এই মুহূর্তে। আমরা বোজম্যান এয়ারপোর্টের দিকে যাচ্ছি। বোজম্যান এয়ারপোর্ট এখান থেকে 1.5-2 ঘন্টার মতো লাগে ম্যাক্সিমাম। আমাদের কাছে সময় অনেক, আমাদের ফ্লাইট 3:30, এখন বাজে 11টা। তো অনেক টাইম, অ্যাম্পেল টাইম, দাঁড়াতে দাঁড়াতে যাবো। এই জন্য দাঁড়িয়েছি মাঝখানে, একটা জায়গা পছন্দ হচ্ছে, যেখানে আজকে পছন্দ হবে সেখানে দাঁড়াবো, একটু সময় কাটাবো, কফি খাবো, একটুখানি ফল টল খাবো, বসে প্রকৃতি দেখবো। কোনো তাড়া নেই, আজকে একদম স্মুথ ড্রাইভ করবো। 70 মাইল রাস্তা, একদম 3-4 ঘন্টা হাতে সময় আছে। মানে কতবার যে পিট স্টপে দাঁড়াবো কোনো ঠিক নেই। চলুন বাড়ি ফেরার পথে আপনাদের ইয়েলোস্টোনের ভ্রমণ সূচি নিয়ে একটু আইডিয়া দিয়ে দিই। ইয়েলোস্টোন ঘুরতে মোটামুটি 4 দিন যথেষ্ট। আমি আমার পছন্দ মতো একটা ভ্রমণসূচি তৈরি করে দিলাম। আপনারা চাইলে এই ভ্রমণসূচি পরিবর্তন করে নিতেই পারেন, আপনাদের সময় এবং ইচ্ছার উপর নির্ভর করে। অসাধারণ ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে গাড়ি চালাতে চালাতে আর নদীটাকে একবার ডান দিক আর একবার বাঁদিকে রাখতে রাখতে কখন যে পৌঁছে গেলাম বোজম্যান এয়ারপোর্টের কাছে বুঝতেই পারলাম না। এয়ারপোর্টটা অসাধারণ সুন্দর। উঠে পড়লাম ফ্লাইটে এবং কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট আমাদের পৌঁছে গেল মিনিয়াপলিস এয়ারপোর্টে। আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী কিছু ট্রাভেল টিপস স্ক্রিনে অ্যাড করে দিলাম। একবার ইয়েলোস্টোন যাওয়ার আগে স্ক্রিনটায় চোখ বুলিয়ে নেবে।
ভ্রমণসূচি আর টিপস তো হলো, কিন্তু বাজেটটা তো একটা বড় ব্যাপার। আমাদের খরচের একটা হিসাব স্ক্রিনে অ্যাড করা রইল। এক বুক স্মৃতি এবং আমাদের 5 দিনের ট্রাভেলের ক্লান্তি নিয়ে অবশেষে রাত্রিবেলা ল্যান্ড করলাম পিটসবার্গ। মনে থাকবে এই ইয়েলোস্টোন জার্নি সারা জীবনের জন্য।